টেলিভিশন বিশ্ব টেলিভিশন দিবস এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে একজন অতিথি আছেন, যার ইঙ্গিতটা আগে করেছিলাম, তার সাথে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর জামিল খান। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে এবং বিশ্ব টেলিভিশন দিবসের শুভেচ্ছা। কেমন আছেন? শুভ সকাল এবং অভিনন্দন আপনি এবং হচ্ছে আপা এবং পুরো যমুনা টেলিভিশনের পরিবারকে বিশ্ব টেলিভিশন দিবসের শুভেচ্ছা। যে বিশ্ব টেলিভিশন দিবস আসলে মানে এখনকার সময় যখন আমরা মোবাইলে কন্টেন্ট দেখতে এত অভ্যস্ত, তারপরে বিশ্ব টেলিভিশন দিবসটা আসলে আপনার কাছে কি মানে অর্থ দাঁড়ায়, এটার কি মানে রাখেন? দেখেন, টেলিভিশন বরাবরের মতোই হচ্ছে শক্তিশালী একটি গণমাধ্যম। আমরা যতই আধুনিক প্রযুক্তির ব্যবহার গণমাধ্যমের সঙ্গে দেখছি না কেন, টেলিভিশন তার জায়গায় ঠিকই রয়েছে। এবং আমি দেখছিলাম আপনাদের শো, যে আপনি যদি হচ্ছে কন্টেন্ট দিতে পারেন এবং হচ্ছে সাংবাদিকতার মাধ্যমে আপনি যদি জনসমাজের মধ্যে একটা আস্থা গড়ে তুলতে পারেন, টেলিভিশন আপনাকে দেখবে। যেটি বলছিলেন যে জেনজি, তারা উপদেষ্টা মণ্ডলীর শপথ অনুষ্ঠানটা হচ্ছে সারা বাংলাদেশের সবাই টেলিভিশন দেখেছে। এবং আমরা বলছি যে টেলিভিশন মানুষ দেখছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে। তার মানে হচ্ছে আমরা যদি হচ্ছে ইতিবাচক খবর এবং ইতিবাচক কন্টেন্ট দিয়ে আমরা হচ্ছে জনসাধারণের পাশে দাঁড়াতে পারি, যেটা আসলে গণমাধ্যমের মূল কাজ, সেটি করলে হচ্ছে টেলিভিশন তার অবস্থানটা ধরেই রাখবে। পাশাপাশি হ্যাঁ, প্রযুক্তির তার অবস্থানটা গণমাধ্যমের সঙ্গে যে ইন্টিগ্রেশন, সেটা বহুকাল ধরেই হচ্ছে এবং আগামীতেও হবে। তো সেটাকে ব্যবহার করে আপনার মেসেজটাকে আপনি অন্য প্ল্যাটফর্মে ডেলিভারি দিবেন। একটা ছোট্ট প্রশ্ন করি, আপনার কথা একটা বিষয় এসেছে যে ইতিবাচক খবর প্রচার করবে। গণমাধ্যমের কাজ কি শুধুমাত্র ইতিবাচক খবর প্রচার করে, নাকি আসলে যা ঘটেছে তা জানানো? অবশ্যই যা ঘটেছে তা জানানো, এবং সেটাকে হচ্ছে যে অবজেক্টিভলি আসলে প্রকাশ করা, সেটাকে আমি আসলে ইতিবাচক হিসেবে বোঝানোর চেষ্টা করেছি। তো গণমাধ্যমের সেটাই কাজ। আসলে আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে, সেগুলো আপনি অথেন্টিকভাবে হচ্ছে তুলে ধরাটাই আমরা আসলে গণমাধ্যমের মূল কাজ হিসেবে দেখে থাকি। মানে যেটা আসলে আমরা দেখেছি, মানে আমরা যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা বলছি, এবং আমরা কিন্তু দেখেছি যে অনেকের আমরা স্টোরি লাইনে দেখেছি তারা আসলে বিটিভির সামনে বসে বিটিভিতে তার অনুষ্ঠানটা আসলে দেখছে এবং বিটিভি থেকে সেটা সম্প্রচার হয়েছিল। এই যে বাংলাদেশ টেলিভিশনের প্রতি যে মানুষের আস্থা, যে সেটা যে ফেরত এসেছে, তো সেটা আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় ইতিবাচক একটা আসলে বিষয়। তো গণমাধ্যম আসলে কিভাবে তার এই যে ইতিবাচক যে কাঠামোটাকে সেটাকে আসলে ধরে রাখতে পারে আপনার মনে হয়? সেটা তো অবশ্যই হচ্ছে নানানভাবে করা সম্ভব। সেটার উদ্যোগ আসতে পারে হচ্ছে যে একদম প্রতিষ্ঠানের যারা মালিক পক্ষ, তাদের মাধ্যমে আসতে পারে, নিউজ রুমে যারা কাজ করেন তাদের মাধ্যমে হতে পারে। অর্থাৎ আমার সামগ্রিকভাবেই যেন একটা জায়গায় আমরা অ্যালাইন থাকি যে আমাদের প্রতিষ্ঠান সেটা গণমানুষের হচ্ছে পক্ষে কথা বলবে, কারো হচ্ছে প্রোপাগান্ডা মেশিন যেন না হয়। সো সেই জায়গায় যদি হচ্ছে যে আমরা অনড় থাকি এবং একটা জায়গায় যদি আমাদের আইডিওলজি হচ্ছে এনশিওর করতে পারি, অ্যালাইন করতে পারি, তাহলে মনে হয় যে এই জায়গাটা আমরা অর্জন করতে পারবো। যদিও হচ্ছে এটা পুরোপুরি 100% অ্যাচিভ করা আসলে পসিবল না, বাট যতটুকু চেষ্টা করা যায়, কারণ নানা রকমের সীমাবদ্ধতা গণমাধ্যমে রয়েছে। আমরা প্রেস ফ্রিডমের কথা বলি প্রতি বছর, কিন্তু আক্ষরিক অর্থে প্রেস ফ্রিডম সেই অর্থে কোথাও কিন্তু এক্সিস্ট করছে না। সো আমার কাছে মনে হচ্ছে যে মালিক পক্ষ পাশাপাশি হচ্ছে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ নিউজ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, এবং একই সঙ্গে আমাদের যারা দর্শক শ্রেণী, তাদেরও আসলে হচ্ছে এখানে বড় একটা দায়ভার রয়েছে। অর্থাৎ পুরো স্টেক হোল্ডাররা যদি হচ্ছে মনে করেন যে সামগ্রিক অর্থেই সংবাদ পরিবেশন যারা করছেন তাদের যেমন দায়ভার রয়েছে, আমরা অডিয়েন্স যারা রয়েছে তারাও যেন হচ্ছে যে ওই গণমাধ্যমের হচ্ছে পাশে দাঁড়াই। বিশেষ করে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, বিটিভির কথা বলছিলেন। বিটিভি একটা রাষ্ট্রীয় গণমাধ্যম, আমরা কেন বিটিভি দেখছি না সেটা কি আমরা কখনো জানার চেষ্টা করছি? বিটিভি কর্তৃপক্ষ কখনো হচ্ছে যে তরুণদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে যে কেন তরুণরা বিটিভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আমরা বিটিভি নিয়ে নানা রকম ট্রল হতে দেখি, কিন্তু কখনো হয়তোবা যেই যারা বিটিভির আসলে হচ্ছে যে পরিচালনা পর্ষদে থাকেন বা যেই সরকার বিটিভিকে তাদের মতো করে তৈরি করেন, তারা হয়তো বা কখনো তরুণদের কাছে বা যারা বিটিভির বলতে পারেন মূল অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, তাদের কাছে হয়তো বা কখনো রিচ করার চেষ্টা করেনি, কখনো হয়তো বা তাদের মতামত নেওয়ার চেষ্টা করেনি কেন মানুষ দেখছে না। সো এটা আসলে অনেক জরুরি। এবং আমার মনে হয় প্রতিটি গণমাধ্যমেই ওভার দ্য পিরিয়ড অফ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের এই পারসেপশনটা নেওয়া উচিত যে দর্শক আমাকে দেখছে কিনা এবং কিভাবে দেখছে, কোথায় দেখছে। এবং এই জায়গাটাতে আসলে আমার মনে হচ্ছে আমরা যখনই যোগাযোগের কথা বলি, আমরা যখনই কমিউনিকেশনের কথা বলি, আমরা জানি এটা টু ওয়ে কমিউনিকেশন, যে একজন বলছেন এবং একজন শুনছেন এবং এখানে একটা ফিডব্যাক দিচ্ছেন। তো সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে যেহেতু এখন আমরা দেখি যে মানুষ মোবাইল ফোনে কেন দেখছে, কারণ সেখানে তিনি যখন কন্টেন্টটা দেখছেন সেখানে আসলে তার একটা ডিসকাশনও কিন্তু ক্রিয়েট করতে পারছেন, তিনি সেখানে তার মতামত সঙ্গে সঙ্গে আসলে দিতে পারছেন। আসলে সেটাই হচ্ছে নতুন মাধ্যম বা নয়া মিডিয়া বা হচ্ছে আমরা যদি বলি হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা অন্যতম একটা বৈশিষ্ট্য, যে আপনার দুই পক্ষের মধ্যে একটা
সম্পর্ক বা একটা হচ্ছে যে যোগাযোগের বিনিময় হবে, যেটা আসলে হচ্ছে আমরা মূলধার গণমাধ্যমে দেখতে পাচ্ছি না, বা সেটা সম্ভবই না। পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, রেডিও বলেন, যেহেতু হচ্ছে যে মোবাইল ফোনে আমি কন্টেন্ট দেখছি, এবং মোবাইল ফোনে যারা দেখছেন বেশিরভাগই এই কন্টেন্টটা সোশ্যাল মিডিয়াতে কনজিউম করছেন, এবং সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এটা নিশ্চিত করতেই হবে শুধু আপনি কন্টেন্ট দিয়ে যাবেন না, ওই প্রান্তে যে আপনাকে দেখছে সে কি বলছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, এবং সেই শোনাটা খুব জরুরি, যেটা আমাদের মূলধারা গণমাধ্যম অনেক ক্ষেত্রেই এড়িয়ে যায় বা তা পারে না, বা সীমাবদ্ধতা রয়েছে। অবশ্যই এই একটা জায়গায় নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া কিন্তু বিশাল বড় জায়গা দখল করেছে। যেমন আমাদের প্রায় প্রত্যেক বাড়ির এই গল্পটা, আমি যেটা বলবো, আমি কোনো ব্যক্তি চরিত্রের কথা বলছি না, বাড়ি গেলে কিংবা আশপাশের মানুষজনের কাছ থেকে এই বিষয়টি খুব শুনতে হয়, এই ঘটনা ঘটেছে, তোরা তো দেখাবি না, ইউটিউব নিউজে দেখা গেছে। এই যে মানুষ অল্টারনেটিভ নিউজ সোর্সের দিকে, বা যারা দায়িত্ব নিতে পারবেন না এমন মাধ্যম থেকে তথ্যের যোগান নিশ্চিত করছেন, তা আসলে টেলিভিশনের জন্য কতখানি হুমকির? আমি ঠিক হুমকি বলবো না, আমি অন্যদিকে এটাকে হচ্ছে বলবো হচ্ছে সম্ভাবনা। আপনি যেটা টেলিভিশনে হচ্ছে স্ক্রিনে দেখাতে পারছেন না, আপনার একটা বিশাল অডিয়েন্স কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া দেখছে, আপনি কেন আপনার ওই কন্টেন্টটা তাদের কাছে রিচ করবেন না অল্টারনেটিভ মিডিয়াতে? এবং আমরা দেখতে পাচ্ছি অল্টারনেটিভ মিডিয়া তো একই সঙ্গে আপনার একটা রেভিনিউ জেনারেশনের একটা তো মাধ্যম হয়ে গেছে। আমি আসলে দায়বদ্ধতার জায়গায় বলছি, এমন অনেক নিউজ ডিজিটাল মিডিয়ায় প্রচারিত হয় যেটা আসলে মূল সারির গণমাধ্যম প্রচার করতে আগ্রহী না, কিংবা করেন না, বা অনেক ক্ষেত্রে করতে পারেন না নৈতিক কারণে। এই একটা জায়গায় দেখা যায় দর্শক তার পছন্দ অনুযায়ী অল্টারনেটিভ মিডিয়ার কন্টেন্টগুলোকে বেছে নিচ্ছে, চোখের পলকে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। এটার কথা জিজ্ঞেস করছেন। দেখেন হচ্ছে যে আপনি দর্শকের তো হচ্ছে যে রুচি ভিন্নতা থাকবেই, আপনি সব দর্শকই টেলিভিশন সেটে নিয়ে আসতে পারবেন না। যে কন্টেন্টটা আপনি টেলিভিশন দেখাতে পারছেন না নানান রকমের কারণে, সেটা সে হচ্ছে অল্টারনেটিভ মিডিয়াতে দেখবেই। তো সেটা যদি দেখাতে পারছেন না, এটা আপনার জন্য একেবারেই হচ্ছে কোনো চ্যালেঞ্জ বা আপনার জন্য প্রতিবন্ধকতা বা হুমকি না, এটা আপনার হচ্ছে যে ন্যারেটিভ, এটা আপনার হচ্ছে প্ল্যাটফর্ম, এবং আপনার তো হচ্ছে যেই ডুস অ্যান্ড ডোন্টস এবং রুলস রেগুলেশন রয়েছে সেটা তো আপনাকে মানতেই হবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো গেট কিপিং নেই, সো যেখানে যা ইচ্ছা তাই প্রকাশ করা হচ্ছে, সেটা কখনো কখনো হয়তো বা আমাদের সমাজের জন্য কিন্তু হুমকি স্বরূপ, যেটা আসলে আপনি দেখাতে পারছেন না। সেটা হুমকি স্বরূপ ডক্টর জামিল, কিন্তু প্রশ্ন ওই একটা জায়গায়, এই যে নিয়মের বেড়াজালের থেকে গণমাধ্যম কি স্বাধীন হতে পারবে? অবশ্যই না, সেটা তো আসলে সম্ভব, যেটা আমি বলেছি যে গণমাধ্যম কখনোই হচ্ছে যে আসলে সাংঘর্ষিক প্রচন্ড এক্স্যাক্টলি, এবং গণমাধ্যম কখনোই আসলে 100% আপনি হচ্ছে যে স্বাধীনভাবে অপারেশন করতে পারবেন না। কিন্তু এই ক্ষেত্রে প্রশ্নটা থাকে যে নিয়মের বেড়াজাল আসলে নিয়মটা কে তৈরি করছে, নিয়মটা কিভাবে তৈরি করা হচ্ছে, এবং এই নিয়মটা কতটা আসলে গণমাধ্যমের স্বাধীনতার সাংঘর্ষিক। তাহলে নিয়মকর্তা যখন নিয়মটা তৈরি করছেন, তখন তিনি নিয়মটা কি গণমাধ্যমকে স্বাধীনতা দিয়ে গণমানুষের কথা যেন তিনি বলতে পারেন, সেভাবে নিয়মটা তিনি তৈরি করবেন। যখন কোনো আইন বানায় তখন রাষ্ট্রের মূল অধিকার প্রাধান্য বেশি পাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা আরো আলোচনাতে ফিরবো, ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না। চেক করি বিরতির পর সকালে বাংলাদেশে আপনাদের স্বাগত। রুনি আছে, আমি জুলা জুবাইর আছি, আমাদের সাথে আমাদের অতিথি আছেন ডক্টর জামিল খান, যার সাথে বিশ্ব টেলিভিশন দিবস নিয়ে কথা হচ্ছিল, এবং তার চমৎকার সম্পাদনা এবং কিছু ক্ষেত্রে তার লেখা কিছু বই আমাদের সামনে আছে, যেমন মোবাইল জার্নালিজম, সময়ের সাংবাদিকতা, চমৎকার একটি বই। এবং মূলত ভিতরে যখন পড়ে দেখছিলাম, আমার মতো যারা পড়ালেখা না করে উপস্থাপক আর কি, তাদের জন্য এটা একটা বিশাল বড় উপকরণ হতে পারে। মোবাইল সাংবাদিকতা, মোজো ম্যানুয়াল, ইটস অ্যান অ্যামেজিং বুক। এবং সোশ্যাল মোবাইল জার্নালিজম, চমৎকার। আপনারা যারা কন্টেন্ট ডেভেলপার আছেন, নতুন করে কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন, তারাও কিন্তু নৈতিক জায়গা থেকে এই নো হাউটা জেনে নিতে পারেন, যেটা আপনাদের জন্য উপকারী হবে। এখন প্রশ্ন যে জায়গায় এসে দাঁড়াবার, একটা প্রবাদ প্রচলিত আছে, আমি ঠিক এই মুহূর্তে কি বলেছেন আমার মনে নেই, যখন অনুবাদ করলে এমনটা দাঁড়ায়, একটি মিথ্যা তথ্য পুরো বিশ্বের অর্ধেকটুকু পরিভ্রমণ করে ফেলতে পারে, তখন হয়তো সত্যমাত্র প্রস্তুতি নিচ্ছে যাত্রা করার। এই বাস্তবতায় বর্তমান বিশ্ব আছে। অল্টারনেটিভ মিডিয়া কিছু ক্ষেত্রে, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, কোনো যেহেতু ফিল্টার করবার কোনো সুযোগ নেই, ফুল ফ্রিডম পায়, এরকম অনেক অসত্য তথ্য গণমানুষের মধ্যে প্রচার করে, যা একরকম আস্থার সংকট তৈরি করে এবং চাপ ফেলে মূলধারার গণমাধ্যমের উপরে। এবং অপতথ্য তো আছেই, মিথ্যা তথ্য তো আছেই, অর্ধসত্য সত্য, অসত্য তথ্য তো আছেই। এই বিষয়ে আপনার একটু
মতামতটা জানতে চাই। দেখেন, বাংলাদেশ না এখন হচ্ছে তথ্য বিবৃতিকরণ বা হচ্ছে তথ্যকে নানানভাবে এই উপস্থাপনের যে বিষয়টা, এটা সারা বিশ্বই এখন হচ্ছে এটা নিয়ে ভাবছে। এবং জাতিসংঘ মহাসচিব বলেছেন যে আগামী বিশ্ব দুটি বিষয়ের উপর নানানভাবে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তার একটি হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং অন্যটা হচ্ছে এই মিস ইনফরমেশন। তো সেক্ষেত্রে আসলে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটাকে কিভাবে দেখছি, এবং আমরা যখনই দেখি বাংলাদেশে বড় ধরনের কোনো হচ্ছে যে অস্থিরতা আসে, তখনই আসলে যে তথ্য বিকৃতিকরণ হয়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে দুটি বিষয় নানানভাবে আমরা তথ্য বিকৃতিকরণের ক্ষেত্রে দেখি, একটা হচ্ছে রাজনৈতিক বিষয় এবং হচ্ছে ধর্মীয় সংক্রান্ত বিষয়। তো এই বিষয়টি আমরা যারা শিক্ষক রয়েছি, এটা তো অবশ্যই আমরা এখন হচ্ছে একটা আমাদের হচ্ছে একাডেমিক সেটিংয়ে এটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি, একাডেমিক কারিকুলামে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে করে আগামীর যারা হচ্ছে যে গণমাধ্যমের হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে আসবেন তারা যেন এটাকে অ্যাড্রেস করতে পারেন। কারণ খুবই হচ্ছে সত্য যে এটাকে আমাদের হচ্ছে ইউনিভার্সিটি পর্যায়ে কারিকুলামে অন্তর্ভুক্ত করা এর আগে কখনো হয়নি বা ইউনিভার্সিটিগুলো পড়ায়নি, কিন্তু এটি এখন কিন্তু অনেক ইউনিভার্সিটিতে যুক্ত করা হচ্ছে। কারণ এটা এখন একটা কমন একটা দাবি হয়ে উঠছে যে আপনি কিভাবে একটি হচ্ছে ভুল তথ্যকে বিকৃতিকরণ করে উপস্থাপনা হচ্ছে সেটাকে আপনি কীভাবে স্পট করবেন। পাশাপাশি সাধারণ যারা জনগণ, যারা হয়তো বা একাডেমিক সেটিংয়ের বাইরে, তাদেরকে কীভাবে আপনি এটিকে বোঝাবেন। সেক্ষেত্রে আসলে হচ্ছে একটা কথা বারবার উঠে আসছে, বিশেষজ্ঞরা বলছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে যে মিডিয়া লিটারেসি এবং স্কুলিং থেকে আসলে সেটা আসলে নিয়ে আসা জরুরি। যেটা বাইরের দেশগুলোতে আপনি যদি পশ্চিমা বিশ্বে যান, সেখানে স্কুলে বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছুদিন আগে ঢাকা একটা কনফারেন্স হয়েছে, সেখানে বিভিন্ন দেশের হচ্ছে বিশেষজ্ঞরা এসেছিলেন এবং সেখানে একটা সেশনে বারবার এই বিষয়টা উঠে আসছে, যতদিন না পর্যন্ত আপনি স্কুলে এই বিষয়টিকে অন্তর্ভুক্ত না করবেন, আপনি একটি হচ্ছে যে কনসার্ন একটা সোসাইটি যারা আসলে হচ্ছে এই বিষয়টাকে বুঝতে পারবে, সেটা কিন্তু সম্ভব হবে না। আমরা বিরতির মধ্যে আলাপ করছিলাম যে আমাদের যারা সিনিয়র সিটিজেন, তাদের নিউজ ফিডে যেগুলো আসে, ফেসবুকে হোক বা ইউটিউব হোক, তারা কিন্তু হচ্ছে অপলোকে বিশ্বাস করে এবং সেটা জিজ্ঞেস করে আমরা দেখেছি কিনা। আমরা বলছি বিষয়টা আমরা টেলিভিশনে বলছি না, দেখাচ্ছি না, তারা অন্য মাধ্যমে দেখেছে। তো আসলে আমার কাছে মনে হয় কি, এখানে বিষয়টাকে যদি আমি খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, যেহেতু আমাদের মোবাইল জার্নালিজম একটা বড় অংশ জুড়ে আছে এই মুহূর্তে, এবং নিউ মিডিয়াতে এটা ভেরি স্ট্রং, এবং সেখানে দর্শকের একটা ক্রেডিবিলিটি তাদের আছে, কারণ আমাদের মেইন মিডিয়া যেটা আছে সেটা কোনো না কোনো সংস্কারের কারণে আসলে তারা ফেল করেছে ইনফরমেশন সঠিক তথ্য দিতে। তো এখন নিউ মিডিয়া যদি চায়, ইচ্ছা করে তারা আসলে ফেক নিউজ ক্রিয়েট করতে পারে তাদের ভিউজের জন্য, ক্লিকবেইটের জন্য, কারণ তাদের একটা ক্রেডিবিলিটি অলরেডি তৈরি হয়েছে। তাহলে এখানে তো ঘুরে ফিরে আবার সেই দায়িত্বটা আমাদের গণমাধ্যমের, আমাদের হয় না একটু মানে ট্রেডিশনাল মাধ্যমে, যদি আমাদের টেলিভিশনগুলো যদি সঠিক তথ্য সবসময় দিত, তাহলে হয়তো আমাদের এই গেট কিপিংটা যদি না থাকতো, তাহলে কিন্তু দর্শকের আস্থা তাদের উপর সব বরাবরই থাকতো। ছোট্ট একটা জোড়া দিতে চাই প্রশ্ন, সেটা হচ্ছে দেখুন, পুরো বিষয়টাই বাণিজ্য সংশ্লিষ্ট। টেলিভিশনকেও সমাজ সভ্যতা বিকশিত করবার জন্য পরিচালনা করেন না, এর সাথে একটা বাণিজ্যিক দিক আছে, এবং খুব স্বাভাবিকভাবে অল্টারনেটিভ মিডিয়ার বাণিজ্য ভালো হচ্ছে এখন। সেক্ষেত্রে এই যে একটা অসামঞ্জস্য, যেই আমি বলতে চাই না, পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে মূল গণমাধ্যম প্রভাবিত হচ্ছে কিনা? দেখেন, টেলিভিশনের যে বিজনেস মডেল সেটা একদমই আলাদা, সেটার কাঠামো একদমই আলাদা। আর আমরা যখন অল্টারনেটিভ মিডিয়ার কথা বলি, সেটারও বিজনেস আলাদা। তো দুটার পক্ষে সাংঘর্ষিক হওয়ার কোনো সুবিধা নেই বা হচ্ছে সেই অপরচুনিটি বা সম্ভাবনা নেই। আপনি যখন আপনারই যমুনা টেলিভিশনের কন্টেন্ট নিয়ে আপনি যখন সোশ্যাল মিডিয়া যাচ্ছেন, আপনি কিন্তু ভিন্ন একটা বিজনেস মডেল সেট করছেন এবং সেখান থেকে আপনার রেভিনিউ হচ্ছে। সো আপনারই এই কন্টেন্টটা আপনি সোশ্যাল মিডিয়ার প্যাটার্নে যখন হচ্ছে যে সেটাকে আপলোড করছেন বা পাবলিশ করছেন, যেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম যারা কনজিউম করে তাদের কাছে রিচ করছেন, এবং সেটা আমি কিছুক্ষণ আগে বারবার বলার চেষ্টা করছি, সেটা কিন্তু একটা সম্ভাবনা। হ্যাঁ, ডেফিনেটলি হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মে অনেক কিছুই আমরা দেখি যেটা আসলে হচ্ছে একেবারেই হচ্ছে যে খবর তো নয়, যেটা আসলে হচ্ছে বিকৃতি করে খবরটাকে উপস্থাপন করা হয়েছে, কোনোভাবে এটা নীতিনৈতিকতার সাথেও যায় না, একদমই না। এবং সেটাকে আমরা খবরও বলতে পারি না, কারণ খবর মানে কি, সেখানে অবশ্যই রেফারেন্স থাকবে, এভিডেন্স থাকবে, কিন্তু আপনি হচ্ছে আপনার মতো করে যদি বলে যান, যেখানে কোনো সোর্স নেই, রেফারেন্স নেই, আমরা সেটা খবর বলতে পারছি না। সো এই জায়গাটা আসলে হচ্ছে যে আমাদের মনে হয় যে পাবলিক কনসার্ন, তারা যাতে সেটুকু বুঝতে পারে, এটুকু যদি জ্ঞান তাদের থাকে, তাহলে অবশ্যই তারা ওই ধরনের কন্টেন্ট তারা কনজিউম করবে না। তারা ঘুরে কিন্তু সেটার অল্টারনেটিভ বা সেটাকে ভেরিফাই করার জন্য আপনার মূলধারা গণমাধ্যমে আসবে। কারণ দিস ইজ, আমরা একটা কথা বলি, প্রিন্ট ইজ প্রুফ। আপনার পত্রিকা অবশ্যই সেটা আসলে হচ্ছে যে আপনি পড়বেনই, তথ্য হচ্ছে ভেরিফাই যাচাই করার জন্য আপনি আসবেনই মূলধারা গণমাধ্যমে। সেক্ষেত্রে মূলধারা দিয়ে কি অপপ্রচার বা অপতথ্যের
হ্যাঁ, এটা তো আমরা হচ্ছে না। দেখছি, হচ্ছে না যে বলছি না তা না, অবশ্যই সেটা অবশ্যই বোধহয় হচ্ছে। এবং করা সম্ভব। এবং হচ্ছে রুনি আপা তার একদম শুরুতেই কিন্তু আপনাদের আজকের অনুষ্ঠানে বলেছেন যে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করে, আপনি তাকে সংশোধন করেছে। সো এটা হচ্ছে, এবং হচ্ছে যে আসলে এটা মানে আপনি আসলে বন্ধ করতে পারবেন না। সো এটা আসলে হচ্ছে কিভাবে আপনার গণমাধ্যম ব্যবহার করবেন, সেটা আসলে যদি একটা রাষ্ট্রীয় পর্যায়ে একটা যদি নীতিমালা থাকে, যেটা আমাদের দেশে হয়তো নেই, যেটার জন্য সংস্কার একটা হচ্ছে আমরা কমিশন দেখেছি, সেটা দিকে আমরা এখন তাকিয়ে কতখানি আছি। আশা জায়গা নিয়ে মনে হয় এটা একটু বলবেন? আমি অনেকটাই আশাবাদী, কারণ হচ্ছে এখন পর্যন্ত যেই সংস্কারগুলো হচ্ছে করার চেষ্টা করছে, অনেক অর্থেই আমরা হচ্ছে এটাকে পজিটিভলি দেখছি। আমি শুধু গণমাধ্যম বলছি না, অন্যান্য ক্ষেত্রের কথা বলছি। আর এখানে যাদেরকে আনা হয়েছে তারা নিশ্চয়ই নিজ নিজ ক্ষেত্রে তারা অসম্ভব হচ্ছে বিশেষজ্ঞ এবং হচ্ছে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে তারা এই সংস্কার মানে কাজটা শুরু করার আগে আমার মনে হয় তারা অবশ্যই গণমাধ্যমের একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে, যারা খবর দেখেন বা হচ্ছে কনজিউমার যাদেরকে আমরা বলি, তাদেরও মনে হয় একটা মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে। সো সেটা যদি তারা হচ্ছে যে অন্তর্ভুক্ত করেন, আমার মনে হয় এটা একটা বাড়তি একটা হচ্ছে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং দিবে যে আসলে তরুণরা বিশেষ করে তারা কি ধরনের গণমাধ্যম দেখতে চাচ্ছে। গণমাধ্যম শুধুমাত্র আমি বিটিভির কথা বলছি না, ওভারঅল বাংলাদেশের সব ধরনের গণমাধ্যম, যেটা আসলে হচ্ছে গণমানুষের পক্ষে হয়ে কথা বলবে, সেটা হতে পারে। এবং এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমরা কিন্তু শুধুমাত্র আমাদের দেশের গণ্ডির মধ্যে আটকানো, কিন্তু আমরা যদি জেনজির কথা বলি, তারা কিন্তু আসলে আমাদের বা আমরা সকলে কিন্তু কোনো ভৌগোলিক গণ্ডির মধ্যে কিন্তু আটকানো না। তো যখন আমাদের এখানে ইন্টারনেট শাটডাউন ছিল, তখনও কিন্তু আমরা জানি যে বিদেশ থেকে কিন্তু তারা তথ্য দিয়েছে, কারণ যারা বাইরে গেছে, যারা বাইরে থেকে আপলোড করতে পেরেছে, তারা কিন্তু সেটা দিয়েছে। যেই মুহূর্তে ইন্টারনেট ফেরত এসেছে, আমরা দেখেছি যে বিপুল সংখ্যক ভিডিও ফুটেজ কিন্তু আন্দোলনের আপলোডেড হয়েছে। তো তার মানে যে শুধুমাত্র আমাদের যখন আমাদের গণমাধ্যমের সংস্কারের কথা আমরা ভাববো, আমাদেরকে এই জায়গা থেকে ভাবতে হবে যে বিশ্বাসটা কোথায় আছে, এবং আমাদের দর্শক কিন্তু শুধুমাত্র আমাদের লোকাল, Mainstream media র উপরে আমাদের dependent কিন্তু না বা local ডিপেন্ডেন্ট। এক্স্যাক্টলি। এই জায়গায় ছোট্ট একটা লাইন যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে আমার গণমাধ্যমের একটা নির্দিষ্ট শ্রেণী দর্শক আছে যারা আমাকে দেখবি, কিন্তু আমার যে বিশাল সংখ্যক একটা তরুণ দর্শক যারা আমার কন্টেন্ট অন্য মাধ্যমে দেখে, আমার উচিত তাদের কাছে পৌঁছানো। এবং সেটা যদি মোবাইল মাধ্যম হয়, এটাকে আমি হচ্ছে যে মানে ডিসকাস করছি না, এবং আমার মূলধারার যে স্ক্রিন তার সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে না, কারণ ওটার দর্শক আলাদা এবং এই পার্টিকুলার এই প্ল্যাটফর্ম দর্শক আলাদা। সো আমার উচিত আমার এই কন্টেন্টটাকে ওই প্ল্যাটফর্মের জন্য, ওই প্ল্যাটফর্ম যারা দেখছেন তাদের উপযোগী করে মোবাইল ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি যেটাকে আমরা বলি, সেভাবে তুলে ধরা। আচ্ছা, আমরা এতক্ষণ নর্থ ইস্ট সাউথ ওয়েস্টের মানে নিউজের কথা শুনছিলাম, এবার একটু বিনোদনের জায়গায় আসি। বিনোদনের মাধ্যমে একটা বিশাল খরা দেখেছি আমরা টেলিভিশনগুলোতে, এবং যার সুযোগ অল্টারনেটিভ মিডিয়া নিয়েছে। কতখানি ইতিবাচকভাবে দেখেন এই বিষয়টাই, কতখানি সংকটের মনে হয়? ক্ষমা করবেন, আমি আসলে মানে প্রশ্নগুলো এমন ভাবে করছি। বিনোদন আসলে হচ্ছে টেলিভিশনের তো একটা সময় আসলে মানে বিনোদনের বড়টা খোরাক ছিল 90-এর দশকে, বিশেষ করে আমরা যারা নাটকমুখী ছিলাম একটা পর্যায়ে। এখন সেই জায়গা থেকে আসলে অনেকটাই হচ্ছে পিছিয়ে রয়েছে মূলধারা টেলিভিশন চ্যানেলগুলো। তো আমার কাছে মনে হচ্ছে যে যদি হচ্ছে আবার ভালো গল্প নিয়ে আসা যায়, হ্যাঁ, ভালো গল্প যদি বলা যায়, তাহলে অবশ্যই দর্শক টানতে পারবেন। কিন্তু হয়তোবা হচ্ছে গল্পটাকে আমরা এমনভাবে বলি যেটা আসলে হচ্ছে যে সব শ্রেণীর মানুষ নিতে পারছে না, বা 90 দশকের নাটকগুলো কিন্তু সব শ্রেণীর মানুষই নিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো, আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমাদের দেশও তো একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের মনে হয় যে টেলিভিশন চ্যানেলগুলো যারা মালিক বা যারা এই বিষয়ে নীতি নির্ধারক রয়েছেন, তারা যদি নতুন করে ভাবনা শুরু করেন যে আমার যেটা আসলে হচ্ছে যে দিয়ে আমি নতুন করে আমি আসতে পারবো দর্শকের কাছে, সেই জায়গা থেকে আসলে চিন্তা করা, গতানুগতিক হচ্ছে যে এই থেকে বক্স থেকে বের হয়ে নতুনভাবে চিন্তা করা, নতুন গল্প নিয়ে আসা, এবং বিনোদনটাকে সেইভাবে প্রেজেন্ট করা। শুধুমাত্র পশ্চিমা বিশ্বের বিনোদনের খবর না, আমাদের দেশেরও কিন্তু আনাচে কানাচে গ্রামগঞ্জে অনেক বিনোদনের ঘটনা হচ্ছে, সেটা কিন্তু আমরা হচ্ছে টেলিভিশন স্ক্রিনে হয়তো নিয়ে আসতে পারি না। সেটাকে হয়তো বা নিয়ে আসা হলে ওই শ্রেণীর মানুষগুলো কিন্তু হচ্ছে আমরা জায়গা করে দিতে পারি। এবং আরেকটা জায়গা আমরা এখানে তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমাদের সাহিত্য নির্ভর আমাদের যদি নাটকগুলো হয়। কারণ আমরা কিন্তু দেখেছি 90 দশকে যে কথা জামিল ভাই বলছেন, সেখানে কিন্তু অনেক নাটক ছিল যখন সেটা একদম সাহিত্য নির্ভর, সাহিত্য থেকে উঠে আসা। আমাদের জেনজিরা বা এখন মূল জনসংখ্যার অর্ধেক যারা, তারা আসলে এটার প্রতি আগ্রহী হবেন কিনা, এই প্রশ্নের উত্তর কি করে পাওয়া যাবে, সেই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব বিরতির পরে। ছোট্ট একটা বিরতির পরে দর্শক সাথে থাকুন, ফিরছি করি। বিরতির পর সকলের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, জুবাইর আছি, আমাদের সাথে আমাদের অতিথি ডক্টর জামিল খান আছেন। নানান রকম কথা রুনিয়ার মধ্যে শুনিয়ে ফেলেছে। যাই হোক, আজকে টেলিভিশন দিবস, বিশ্ব টেলিভিশন দিবস নিয়ে আমরা কথা বলছিলাম, তারপর ছোট্ট একটা উপস্থাপনা আছে আমাদের, আমরা দেখি, তারপর আমরা আলাপচারিতে যাবো আবার। বিশ্বজুড়ে জনপ্রিয় গণমাধ্যম টেলিভিশন। বিনোদনের অন্যতম মাধ্যম এই টেলিভিশন।
টেলিভিশন শব্দটি এসেছে গ্রিক শব্দ টেলি, যার অর্থ দূরত্ব, আর ল্যাটিন শব্দ ভিশন, যার অর্থ দেখা। টেলিভিশনে একই সঙ্গে ছবি দেখা ও শব্দ শোনা যায়। টেলিভিশনই প্রথম বিশ্বটাকে এনেছিল মানুষের ঘরের মধ্যে, যার মাধ্যমেই হয় তথ্য ও বিনোদনের এক বিস্ময় জাগানিয়া অগ্রগতি। খবর ও খেলা সম্প্রচার ছাড়াও বিনোদনমূলক নানা আয়োজনের কারণে রয়েছে টেলিভিশনের আবেদন। প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে টেলিভিশন প্রযুক্তিও। টেলিভিশনের মূল ধারণা হচ্ছে শব্দ ও ছবিকে বেতার তরঙ্গের মাধ্যমে ট্রান্সমিট করা। টেলিভিশন প্রথম থেকেই ছিল সর্বপ্রধান গণমাধ্যম, বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেখানে মোবাইল ব্যবহারকারীদের 50%-এরও বেশি ফিচার ফোন ব্যবহার করেন, সেখানে টেলিভিশনই বিনোদনের মূল মাধ্যম। 1926 সালের 21 নভেম্বর জন লোগি বেয়ার্ড টেলিভিশন উদ্ভাবন করেন। তার এই উদ্ভাবনের প্রতি শ্রদ্ধা জানাতেই 1996 সালে জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তো এই যে টেলিভিশনে যে বিষয়টা আমরা দেখলাম, দূরদর্শন, চ্যানেলকে এন্ডোর্স করছো, আমরা প্রসঙ্গে ফিরে যেতে চাই। ডক্টর জামিল খান, যেই প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম, আসলে টুকটাক করে জানবার চেষ্টা করছেন। আপনারা দুজনেই গণমাধ্যমের শিক্ষক, আপনারা একজন গণমাধ্যমকে সরাসরি পড়াচ্ছেন, একজন ব্র্যান্ডিং পিআর পড়াচ্ছেন, টেলিভিশন মাস মিডিয়া নিয়ে কাজ করছেন। আমি এই জায়গায় বোদ্ধা কম, আমি বুঝি কম, আমার বোকা বোকা প্রশ্ন হয় কিছু। আবার একটা বোকা প্রশ্ন করি। আমরা এই সংকটকালীন সময়ে দেখেছি এবং অভ্যুত্থানের সময় দেখেছি, ছাত্র জনতার আন্দোলনে দেখেছি, কিছু গণমাধ্যম নৈতিকভাবে গণমাধ্যমের দায়িত্ব থেকে তাদের অবস্থান হারিয়েছেন এবং মোটা দাগে বললে একরকম তাবেদারি করেছেন। জবাবদিহিতার সুযোগ আছে কিনা গণমাধ্যমের, এবং এখন জবাবদিহিতা চাওয়া হলে আবার কি গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে, এমন কোনো বাক্যচারণ করার সুযোগ আছে কিনা? অবশ্যই জবাবদিহিতা হচ্ছে যে সাংবাদিকতা বা টেলিভিশন চ্যানেল বা গণমাধ্যমের তো একটা হচ্ছে কোর ভ্যালুস। আপনার অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে তাহলে তো আসলে হলো না। কারণ দিন শেষে আপনি সাংবাদিকতা করছেন বা গণমাধ্যমকে রিপ্রেজেন্ট করছেন, আপনি যা ইচ্ছা তাই দেখাতে পারছেন। আমরা নীতি নির্ধারণের কথা বলছিলাম, আমরা পলিসির কথা বলছিলাম। তো যারা আসলে এই তাবেদারি, যে শব্দটা আপনি বললেন, যারা করেছেন, আমার মনে হয় ওইসব গণমাধ্যম থেকে দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে এবং আমার মনে হয় না তারা দর্শক আর টানতে পারবে বা পাঠককে টানতে পারবে। সো ওইসব গণমাধ্যম এখন কিভাবে পাঠকের কাছে পৌঁছাবে, এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ আপনি হচ্ছে ওই সময়টাকে ব্যবহার করেছেন এবং আপনি আপনার সৎ সাংবাদিকতা, অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে সরে এসে কোনো একটা পক্ষর পক্ষ নিয়েছেন, যেটা আপনি গণমাধ্যমে কখনোই পারেন না। এটা যখন আপনি করেন তখন আপনার গণমাধ্যম সব অস্তিত্ব হারিয়ে ফেলেন। আমার মনে হয় না তারা যতটাই রিব্র্যান্ডিং করুক, যতটাই নতুন করে ভাবুক, যেই শ্রেণীর দর্শক তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তাদের কাছে ফিরবে না, সেটা যতটাই তারা চেষ্টা করে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত অপিনিয়ন। কারণ হচ্ছে যে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন এবং আস্থা হারিয়ে ফেলে সেখানে আপনার আস্থার ফিরে পাওয়াটা খুবই আসলে। এটা একটু পত্রিকার ক্ষেত্রেও বলতে চাই। ধরুন কথা প্রথম আলো বললেই বলে অমুককে সার্ভ করে, ইত্তেফাক অমুক গোষ্ঠীকে সার্ভ করে, জনকণ্ঠ অমুককে সার্ভ করে, যুগান্তর এই গোষ্ঠীকে সার্ভ করে। এই যে একটা মানসিকতা আমাদের তৈরি হয়, এটা থেকে আসলে গণমাধ্যমের বেরিয়ে আসার উপায়টা কি? এটা কিছুটা কোনো ক্ষেত্রে হয়তো সঠিক, কোনো ক্ষেত্রে হয়তো সঠিক না। একটা পাবলিক পারসেপশন সবসময় যে হচ্ছে সঠিক হবে সেটা এমন না। আপনি ভেবে আছেন নদীর ওপারে হয়তো বা হচ্ছে যে অনেক কিছু আছে, বাট হয়তো বা আপনি সেখানে যেতে পারছেন, আপনি দূর থেকে ভাবছেন। তো আমাদের অনেক দর্শক কিন্তু এমনটাই ভাবেন, অনেক পাঠকরা এমন ভাবেন যে এই সংবাদপত্র হয়তো কারো পক্ষ নিয়ে কাজ করছে। আদৌ কিন্তু তা নয়, আদৌ কিন্তু তা নয়, আদৌ সব ক্ষেত্রে তা নয়, সব ক্ষেত্রে তা নয়। হ্যাঁ, যারা কাজ করছেন এমনটা, যারা কারো এজেন্ডা সেটিং এর কাজ করছেন, কারো পক্ষে কাজ করছেন, তাদের আসলে হচ্ছে যে অবস্থানটা পরিষ্কার করার এখন সময় এসেছে। কারণ আমরা সব জায়গায় সংস্কারের কথা বলছি, তারা কোন পক্ষের হয়ে কাজ করছে সেটাও আসলে পাবলিকলি জানানো উচিত। তাহলে দর্শক কিন্তু বুঝতে পারবে যে আমরা এই মানে গণমাধ্যমের হচ্ছে কাছে যাবো, গণমাধ্যমের হচ্ছে এই কন্টেন্ট পড়বো কি পড়বো না। কিছু ক্ষেত্রে দর্শকরা বুঝতেই পারে, তার নিউজ প্রেজেন্টেশন, তার লেখার ভঙ্গি, তার কাভারেজ, সেটা থেকে বুঝতে পারে। কিন্তু সব শ্রেণীর দর্শক যারা বুঝতে পারে না, যারা নদীর এপার থেকেই শুধু ভাবছে, তাদের কাছে আসলে হচ্ছে যে ক্লিয়ার থাকা উচিত। কারণ গণমাধ্যম অবশ্যই তার জায়গাটাকে একেবারে ওপেন করা উচিত। ওপেননেস না থাকলে আসলে তোমার থেকে সুযোগটা আবার কেড়ে নিচ্ছি প্রশ্ন করা। তোমরা দুজন শিক্ষক, এই জন্য তোমাদের দুজনের জানা আছে, আমার আসলে জানা নেই। আবার বোকা প্রশ্ন, কিছু ক্ষেত্রে এই চাপ থেকে গণমাধ্যমের বেরিয়ে আসার সুযোগ আছে কিনা? যেভাবে সিস্টেম পুরো কলাপস করবার চেষ্টা করে, চাপ তৈরি করে গণমাধ্যমগুলোর কর্তা ব্যক্তিদের উপর, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন
আমি নাম নিচ্ছি না, আমি চাপ দেওয়ার চেষ্টা করে, বেরিয়ে আসবার কি আসলে সুযোগ আছে? আসলে বেরিয়ে আসার সুযোগ নেই। এক কথা যদি বলি, কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার না দিয়ে বেরিয়ে আসার সুযোগ নেই। কারণ এখানে আসলে হচ্ছে মালিক পক্ষর কথা থেকে যদি বলেন, যিনি আপনি বলছেন গণমাধ্যম শুধু তো আসলে হচ্ছে একটা নির্দিষ্ট হচ্ছে কাজ নিয়ে তো আসেনি, মানুষকে হচ্ছে যে শিক্ষিত করার জন্য আসেনি। দিন শেষে তার একটা বিজনেস রয়েছে, তাকে সার্ভাইভ করতে হয়। সেই জায়গা থেকে আসলে হচ্ছে একেবারেই এই চাপ কমিয়ে কাজ করার আসলে সুযোগ নেই এখানে। এখানে আপনাকে কোনো একটা চাপে থাকতেই হবে, রাষ্ট্রযন্ত্রের চাপের বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু এবার আসলে আমরা কি একটু আশাবাদী হতে পারি যে যেহেতু জেনজি তারা আসলে তাদের ভয়েসটা রেজ করেছে এবং অনেক বছর পর বাংলাদেশের মানুষ আসলে সাহসিকতার সাথে দাঁড়াতে পেরেছে, সেটা গণমাধ্যমের সামনে বলি অথবা সেটা বন্দুকের নলার সামনে বলি অথবা হয় না রাষ্ট্রযন্ত্রের সামনে বলি। এবং প্রথমবার উনি আপনাকে থামিয়ে দিচ্ছে, প্রথম আমরা সাহসী সাংবাদিকতাও হচ্ছে আমরা চর্চা করতে দেখেছি। তো এই চর্চাটা যদি আমরা অব্যাহত রাখতে চাই তাহলে আসলে কি কি ধরনের সংস্কার প্রয়োজন? আসলে সেক্ষেত্রে একটা বড় একটা হচ্ছে সংস্কার আসতে হবে গণমাধ্যমের হচ্ছে স্ট্রাকচারে, এবং বিশেষ করে মালিক পক্ষকে অনেক উদার হতে হবে এবং মালিক পক্ষ যাতে হস্তক্ষেপ না করে সরাসরি নিউজ রুমে, যেটাকে আমরা অনেক সময় শুনতে পাই যে হচ্ছে কোথাও কোথাও মালিক পক্ষ এসে হচ্ছে সম্পাদককে বলেন যে এই খবরটা আজকে পাবলিশ করা যাবে না, এই খবরটা পাবলিশ করা যাবে। সো এই যে মালিক পক্ষের সরাসরি হস্তক্ষেপ, এটা যতটা কমিয়ে আনা যায় চাপ তত কম হবে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম চাপ পুরোপুরি হচ্ছে যে আপনি সরাতে পারবেন না, যাবে না, বাট মালিক পক্ষ যতটা কম হস্তক্ষেপ করতে পারে ততটাই আমরা দেখবো হচ্ছে সৎ সাংবাদিকতা চর্চা হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু হচ্ছে দিন শেষে আপনি দর্শকের কাছ থেকে বড় একটা সাপোর্ট পাবেন। কেন যমুনা টেলিভিশনকে মানুষ এত আপন করে নিয়েছে? আমরা যেটা দেখতে পেয়েছি সংকটকালীন এই মুহূর্তে আপনারা হচ্ছে অথেন্টিক তথ্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাটা করেছেন। কিছু অর্থ হয়তো আপনারা পেরেছেন, কিছু হয়তো পারেনি, সেটা ভিন্ন আলোচনা। চেষ্টাটা করেছেন, কিন্তু অনেক গণমাধ্যম সেটাও তো করেনি। যে কারণে আপনারা চেষ্টা করেছেন সেটা কিন্তু দর্শকরা বুঝতে পেরেছে। এই দর্শকের বুঝতে পারাটা কিন্তু অনেক বড় বিষয়। আরে দিনের শেষে গণমাধ্যম তো গণমানুষের কথা বলে এবং দর্শকের কথা বলে, তো দর্শক আসলে সেটাই শুনতে চাই যেখানে আসলে তাদের কথাগুলো উঠে আসে। যদি সেটা না হয় তাহলে আসলে খুব সহজেই দর্শক এখন ছুঁড়ে ফেলে দেবে সেই আমাদের ট্রেডিশনাল মিডিয়াগুলোকে, কারণ তাদের কাছে অল্টারনেটিভ সোর্স আসলে আছে, একদম তাই, মোবাইল তাদের হাতে আছে। ডক্টর জামিল খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শিক্ষার্থীরা খুবই সৌভাগ্যবান, দুনিয়ার ক্ষেত্রে বলতে হয় শিক্ষার্থীরা সৌভাগ্যবান, এরকম ফ্যাকাল্টি পেয়েছেন তারা যারা চমৎকারভাবে সৎ সাংবাদিকতা শেখাবার চেষ্টা করছেন। আমি আপনাদের কাতারে, আমি সাধারণ জনতার কাতারে, আমি খুব বেশি জানি না, খুব বেশি বুঝি না, শুধু এতটুকু বলতে চাই, যা সত্য গণমাধ্যম তা জানাবে, যা বাস্তব গণমাধ্যম তা তুলে ধরবে, যা ঘটেনি এমন কোনো ধূম্রজালে সাধারণ মানুষকে ঠেলে দিয়ে প্রভাবিত করবার চেষ্টা করবে না। বিশ্ব টেলিভিশন দিবসে এমনটাই প্রত্যেক টেলিভিশন বা গণমাধ্যমের আচরণ হোক, আমার মতো সাধারণ দর্শকেরা এমনটাই চাও। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল।